তড়িৎ বিশ্লেষণে আমরা গতদিন আলোচনা করেছিলাম তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, তড়িৎ বিশ্লেষ্যের বিভিন্ন প্রকারভেদ, তাদের উদাহরণ ইত্যাদি। আজকে আমরা দেখো তড়িৎ বিশ্লেষণের পরের যে অংশটা আছে, তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত আরও আলোচনা এবং তড়িৎ বিশ্লেষণের কিছু উদাহরণ, সেগুলো আমরা আজকে আলোচনা করব। দেখো, তড়িৎ বিশ্লেষণ, গতদিন আমি একটা কথা বলেছিলাম যে তড়িৎ বিশ্লেষণ একটা পাত্রে ঘটাতে হয়। এই পাত্রটাকে বলা হচ্ছে ভোল্টামিটার। তোমাদের গতদিনও বলেছি যে ভোল্টমিটার আর ভোল্টামিটার দুটো আলাদা ওয়ার্ড, আলাদা ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা হচ্ছে ভোল্টামিটার, তাহলে যে পাত্রটা ব্যবহার করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ভোল্টামিটার। আর এই তড়িৎ বিশ্লেষণ ঘটানোর জন্য আমার দুখানা ধাতব পাত প্রয়োজন হয়। বিভিন্ন ধাতুর হতে পারে, লোহা, তামা, অ্যালুমিনিয়াম, কার্বন, যে কোনো ধাতব। কার্বন যদিও ধাতব পদার্থ নয়, কিন্তু পরিবাহী, গ্রাফাইট তড়িতের সুপরিবাহী হয়, সেজন্য পরিবাহী পদার্থের প্রয়োজন হয়। তাই এই দুটো ধাতব যে পাত, সেই দুটো ধাতব পাতকে আমরা একত্রে বলি তড়িৎদ্বার। তড়িৎদ্বার। আর এই তড়িৎদ্বার দুটোকে যখন আমরা ব্যাটারির সঙ্গে যুক্ত করি তখন এটা তড়িৎদ্বারে পরিণত হয়। তা তোমরা জানো ব্যাটারির এই বড় দাগটা মানে বোঝায় ধনাত্মক প্রান্ত, ছোট দাগটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। তা যেটা ধনাত্মক প্রান্তের সঙ্গে যে তড়িৎদ্বারটা যুক্ত থাকছে সেটাকে বলা হচ্ছে অ্যানোড, আর ঋণাত্মক তড়িৎদ্বারের সঙ্গে যে ঋণাত্মক প্রান্তের সঙ্গে যে তড়িৎদ্বার যুক্ত থাকছে তাকে বলা হচ্ছে ক্যাথোড। আর আমরা এখানে গলিত বা দ্রবীভূত পদার্থ নেব, সেই গলিত বা দ্রবীভূত পদার্থকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য। এটা নিয়ে গতদিন বেশি আলোচনা করা হয়েছিল, যে এটারই দুটো প্রকারভেদ বলেছিলাম, একটা ছিল তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর একটা ছিল মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এবার দেখো, এই তড়িৎ বিশ্লেষ্য বিভিন্ন হতে পারে। ধরো তুমি NaCl নিলে, তাহলে NaCl তো যখনই গলিত অবস্থায় থাকবে বা দ্রবীভূত অবস্থায় থাকবে তৈরি করবে কি Na+Cl-। ধরো তুমি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ক্যালসিয়াম ক্লোরাইড নিলে, তাহলে তৈরি হলো কি Ca2+, 2Cl-। কি ধরো Al2SO4 নিলে, তাহলে তৈরি করবে দুটো Al3+ আর তিনটে SO4 2-। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, মাথায় রাখবে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো যখন আয়নিত হবে তখন এই আয়নের সংখ্যা সমান নাও হতে পারে। তোমরা জানো যে প্লাস চার্জ যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি ক্যাটায়ন, ধনাত্মক আধানযুক্ত যেগুলো সেগুলোকে বলা হয় ক্যাটায়ন। তাহলে এই বরাবর আমরা যেগুলো পেয়েছি সবগুলোই দেখো কি ক্যাটায়ন, আর ঋণাত্মক আধানযুক্ত যে আয়নগুলো সেগুলোকে বলা হচ্ছে অ্যানায়ন। তাহলে এখানে দেখো ক্যাটায়ন Na+ একটা, অ্যানায়ন Cl- একটা, তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা এখানে সমান হবে। এখানে ক্যাটায়নের সংখ্যা Ca2+ কটা আছে? একটাই আছে, কিছু লেখা নেই মানে একটাই আছে। Cl কটা আছে? Cl- দুটো আছে। তাহলে এখানে ক্যাটায়ন অ্যানায়নের সংখ্যার তারতম্য হলো, এখানে একটা ক্যাটায়ন, এখানে দুটো অ্যানায়ন। এখানে দেখো তড়িৎ বিশ্লেষ্য থেকে আমরা দুটো ক্যাটায়ন পাচ্ছি আর তিনটে অ্যানায়ন পাচ্ছি, দুটো Al3+ আর তিনটে SO4 2-। তাহলে দুটো ক্যাটায়ন, তিনটে অ্যানায়ন। তাহলে কি বলছি? তড়িৎ
বিশ্লেষ্য পদার্থ থেকে প্রাপ্ত ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা সমান নাও হতে পারে। হতেও পারে, যেমন NaCl এর ক্ষেত্রে সমান হয়েছে কিন্তু এগুলোর ক্ষেত্রে সমান হয়নি। কিন্তু লক্ষ্য করো একটা জিনিস সমান আছে, একটা জিনিস সমান আছে। কি সমান আছে? এখানে 1 একক ধনাত্মক আধান, এখানে 1 একক ঋণাত্মক আধান। এখানে দেখো এর নিজেরই 2 একক ধনাত্মক আধান আর এর দুটো মিলে 2 একক ঋণাত্মক আধান। এখানে Cl মাইনাস 1 একক করে আধান আছে, দুটো মিলে 2 একক ঋণাত্মক আধান হয়ে গেল। এখানে দেখো Al3+ এর 3 একক ধনাত্মক আধান আছে, দুটো মিলে মোট 6 একক ধনাত্মক আধান আছে। আর SO4 এর 2 একক ঋণাত্মক আধান আছে, তিনটে মিলে 6 একক ঋণাত্মক আধান আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এদের সংখ্যা সমান নাও হতে পারে, কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়নের মোট আধানের পরিমাণ সর্বদা সমান থাকে। কিন্তু ক্যাটায়ন ও অ্যানায়নের মোট আধানের পরিমাণ সমান হয়। তাহলে ক্যাটায়ন অ্যানায়নের সংখ্যা সমান নাও থাকতে পারে, কিন্তু ক্যাটায়ন অ্যানায়নের যে মোট তাড়িতিক আধান, সেই তাড়িতিক আধান কিন্তু সর্বদা সমান থাকবে। এবার দেখো আমরা তড়িৎ বিশ্লেষণের একটা গুরুত্বপূর্ণ বিষয় আসি। আমরা এই ভোল্টামিটার যন্ত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে রাখছি, তড়িৎ দ্বার বসিয়ে দিলাম, অ্যানোড ক্যাথোড। এবার দেখো এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যখন আয়নিত হবে দ্রবণের মধ্যে, তার মানে কিছু ক্যাটায়ন তৈরি করবে আর কিছু অ্যানায়ন তৈরি করবে। প্রাথমিকভাবে ক্যাটায়ন অ্যানায়নগুলো দ্রবণে একসঙ্গে মিশে থাকে, যে কোনো জায়গায় যে কোনোটা থাকতে পারে। কিন্তু যে মুহূর্তে আমরা তড়িৎ সঞ্চালন শুরু করে দেব তখন দেখা যাবে আর এরা কিন্তু এলোমেলো ভাবে থাকবে না, এরা তখন সজ্জায় সজ্জিত হবে। কিরকম? যেগুলো ক্যাটায়ন সেগুলো ক্যাথোডের দিকে আকৃষ্ট হবে, আর যেগুলো অ্যানায়ন সেগুলো অ্যানোডের দিকে আকৃষ্ট হবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে যখনই তড়িৎ সঞ্চালন করা হয় তখন ক্যাটায়ন যেগুলো সেগুলো ক্যাথোডের দিকে আকৃষ্ট হয়, আর যেগুলো অ্যানায়ন সেগুলো অ্যানোডের দিকে আকৃষ্ট হয়। তাহলে আমরা কি দেখছি? এই অ্যানায়নগুলো যখন অ্যানোডের দিকে আসে তখন এদের ইলেকট্রন এই তড়িৎদ্বারকে দান করে দেয়। তাহলে মাথায় রাখবে অ্যানায়ন অ্যানোড তড়িৎদ্বারকে ইলেকট্রন দান করে, ইলেকট্রন ছেড়ে দেয়। আর যখনই কেউ ইলেকট্রন ছাড়ে সেই ঘটনাকে আমরা বলি বিজারণ। উল্টো বললাম, যদি কেউ ইলেকট্রন ছাড়ে তখন সেই ঘটনাকে বলা হয় জারণ। দেখবো তোমরা ক্লাস 8-এ পড়েছিলে জারণ বিজারণ। তাহলে আমরা বলতে পারি কি, অ্যানোডে জারণ ক্রিয়া ঘটে, কেউ ইলেকট্রন ছেড়ে দিলেই সেটাকে বলা হচ্ছে জারণ। তাহলে অ্যানায়নগুলো যেহেতু অ্যানোডকে ইলেকট্রন প্রদান করছে
তাহলে আমরা বলবো কি অ্যানোডে জারণ ক্রিয়া সংঘটিত হবে। অন্যদিকে দেখো ক্যাটায়নগুলো ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে, এরা প্লাস তো, এবার এই তড়িৎদ্বারই একে ইলেকট্রন সাপ্লাই করে, আর এরা কি করছিল, ইলেকট্রন একে সাপ্লাই করছিল, ইলেকট্রন অ্যানোডকে দিচ্ছিল। আর ক্যাটায়নগুলো ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ক্যাটায়ন ক্যাথোড তড়িৎদ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে মাথায় রাখবে কোনো আয়ন ইলেকট্রন যদি নেয় তখন সেই ঘটনাকে বলা হয় বিজারণ। বিজারণ। তাহলে আমরা বলতে পারি ক্যাথোডে বিজারণ ক্রিয়া ঘটে। খুব গুরুত্বপূর্ণ, শর্ট কোশ্চেন হিসেবে থাকে তোমাদের খুবই। তাহলে মাথায় রাখবে অ্যানোডে ঘটবে জারণ ক্রিয়া আর ক্যাথোডে ঘটবে বিজারণ ক্রিয়া। তাহলে আমরা গতদিন থেকে তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টার পড়ছি, কিন্তু তড়িৎ বিশ্লেষণের এখন আমরা একটা ডেফিনেশন নিইনি, একটা সংজ্ঞা নিইনি, তারপরে তড়িৎ বিশ্লেষণের উদাহরণে চলে আসবো। তড়িৎ বিশ্লেষণ আর তড়িৎ বিশ্লেষ্য খুব একটা পার্থক্য নাই। তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে পদার্থটাকে বলা হয়, আর তড়িৎ বিশ্লেষণটা হচ্ছে প্রক্রিয়াটাকে বলা হয়। তার জন্য আমরা বলবো যে প্রক্রিয়ায় দ্রবীভূত বা গলিত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলে। তাহলে যে প্রক্রিয়ায় আমরা দেখছি কি দ্রবীভূত বা গলিত পদার্থ, যার মধ্যে দিয়ে আমরা তড়িৎ সঞ্চালন করছি, আর সঞ্চালনের ফলে সেই পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটছে, যার ফলে নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে। তাহলে সেই প্রক্রিয়াকে আমরা বলছি তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলিসিস। আরেকটা জিনিস মাথায় রাখবে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় সমপ্রবাহ তড়িৎ ব্যবহৃত হয়। সমপ্রবাহের তড়িৎ ব্যবহৃত হয়, ডিসি কারেন্ট আমরা যেটাকে বলছি। আমরা যখন কারেন্ট ইলেকট্রিসিটি পড়বো প্রবাহিত তড়িৎ চ্যাপ্টারটা, তখন দেখবে আমরা দুই ধরনের তড়িতের কথা বলবো, একটা হচ্ছে ডিসি, একটা হচ্ছে এসি। ডিসি মানে যে তড়িতের অভিমুখ সর্বদা একই দিকে থাকে, পরিবর্তন ঘটে না, তাকে আমরা বলি ডিসি বা ডাইরেক্ট কারেন্ট, সমপ্রবাহ। আর আরেক ধরনের তড়িৎ হয় আমাদের বাড়িতে যে কারেন্ট ইউজ করা হয়, যেগুলো আমাদের মেন লাইন দিয়ে আসে, সেগুলো হচ্ছে এসি, অল্টারনেট কারেন্ট। এগুলো অভিমুখ বারবার পরিবর্তন ঘটে। তা আমরা যে তড়িৎ এখানে ব্যবহার করব সেটা হচ্ছে ডিসি বা সমপ্রবাহের তড়িৎ। আর মাথায় রাখবে সমপ্রবাহ তড়িতের উৎস হচ্ছে ব্যাটারি। তার জন্য তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ঘটানোর জন্য আমরা ব্যাটারি ব্যবহার করি। তাহলে সমপ্রবাহের উৎস হচ্ছে ব্যাটারি। ব্যাটারির সাহায্যে আমরা সমপ্রবাহের তড়িৎ পেয়ে থাকি, তার জন্য ব্যাটারিকেই আমরা এখানে ব্যবহার করে থাকি।
এবার আমরা আসি তড়িৎ বিশ্লেষণের কিছু উদাহরণ। তোমাদের সিলেবাসে বেশ কিছু উদাহরণ আছে। আমরা প্রথমে নিচ্ছি গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ। এখানে আমরা তড়িৎ দার হিসাবে প্লাটিনাম পাত ব্যবহার করছি। প্লাটিনাম ধাতুর পাতকে তড়িৎ দার হিসেবে ব্যবহার করছি। দেখো খুব সহজ প্রক্রিয়া। তাহলে ভোল্টামিটার নিলাম, দুখানা ধাতব পাত বসিয়ে দিলাম। এই পাতগুলো বলছি প্লাটিনাম ধাতুর। এবার এই ব্যাটারির সাহায্যে যুক্ত করলাম। ধনাত্মক প্রান্তের সঙ্গে মানে এটা হচ্ছে অ্যানোড, ঋণাত্মক প্রান্তের সঙ্গে মানে এটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার। এবার গলিত সোডিয়াম ক্লোরাইড তাকে যদি উত্তপ্ত করো 850 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা 830 ডিগ্রিতেই গলতে শুরু করে, তাহলে দেখা যাবে এটা গলে গিয়ে তৈরি হয়ে যাবে Na+ আর Cl- আয়ন, সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন উৎপন্ন হবে। তাহলে ভাবো এই দ্রবণের মধ্যে এখন Na+ আয়ন থাকবে আর থাকবে Cl- আয়ন। তাহলে Na+টা যেহেতু ক্যাটায়ন, তাহলে ক্যাথোডের দিকে যাবে, আর Cl- টা যেহেতু অ্যানায়ন, তাহলে যাবে কোন দিকে? অ্যানোডের দিকে। তাহলে এর অভিমুখ এদিকে, এর অভিমুখ এদিকে। তাহলে এবার আমরা দেখব ক্যাথোডে একটা বিক্রিয়া ঘটবে। তাহলে ক্যাথোডে আমরা কি বলেছি? বিজারণ বিক্রিয়া ঘটে। বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করা। তাহলে Na+ আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন নিয়ে পরিণত হয়ে গেল ধাতব সোডিয়াম, সলিড সোডিয়ামে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ ধাতব সোডিয়াম এর গায়ে আস্তে 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 সঞ্চিত হতে শুরু করবে, মোটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে গলিত সোডিয়াম ক্লোরাইড, তার মধ্যে যখন আমরা তড়িৎচালনা করছি, তাহলে ক্যাথোডের গায়ে দেখছি এই সোডিয়াম ধাতুর একটা আস্তরণ সঞ্চিত হচ্ছে। তাহলে অ্যানোড বিক্রিয়া কি হবে দেখো। এই যে Cl- এখানে যেহেতু জারণ ক্রিয়া ঘটছে, তার জন্য ইলেকট্রন ছেড়ে দিলে পরিণত হবে ক্লোরিন পরমাণুতে। কেউ ইলেকট্রন ছেড়ে দিলে জারণ ঘটলো, তাহলে Cl অ্যাটম হলো। এরকম দেখা যায় যে দুখানা Cl অ্যাটম পরস্পর যুক্ত হয়ে গিয়ে ক্লোরিন গ্যাসে পরিণত হয়, আর সেই গ্যাস বুদবুদ করে এইখান দিয়ে বাইরে বেরিয়ে চলে যায়। তাহলে দেখো আমি নিলাম লবণ, খাদ্য লবণ, কিন্তু পেলাম কি? ধাতব সোডিয়াম আর ক্লোরিন গ্যাস। তাহলে দেখো রাসায়নিক পরিবর্তন ঘটছে। ধাতব সোডিয়াম আর ক্লোরিন গ্যাসের সঙ্গে সোডিয়াম ক্লোরাইডের কিন্তু কোনো ধর্মেরই মিল নাই। সেজন্য আমরা বলছি যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন ঘটে। যাই হোক, তোমরা এই পর্যন্ত প্র্যাকটিস করো। সামনে ক্লাসে আমরা পরবর্তী আলোচনাগুলো আবার করব। আর আমাদের 3টে তড়িৎ বিশ্লেষণের উদাহরণ থাকলো, 3টে তড়িৎ বিশ্লেষণ নেক্সট ক্লাসে করব।